আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। ঘুম থেকে উঠে আম, সবার প্রথমে যেটা করতাম আগে, প্রথমে হচ্ছে কমেন্ট বক্সে ঢুকে আপনাদের কমেন্টগুলো দেখতাম। তো রিসেন্ট পুরো জুলাই মাস ধরেই যেটা হয়েছে, সবার আগে হচ্ছে দেশের খবর, খবরাখবর, আহ, মানে আপডেটেড কোনো নিউজ আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। তারপরে হচ্ছে দেখা যায় যে আহ, এখন তো একটু তাড়াহুড়োর মধ্যে থাকে, হয়তো বা 5 মিনিট একটু চেক করি, তারপর বাচ্চা কাচ্চা থাকে, ওদেরকে একটু ইয়ে করতে হয়, আমি লেকে স্কুলে পাঠাই। তো যাই হোক, তারপরে ফ্রি হয়ে দেখা যায় যে বসে নাস্তা করি বা যেটাই করি, তারপর বসে হচ্ছে আপনাদের কমেন্টসগুলো পড়ি। তো রিসেন্ট আমি আম, আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে তৃতীয়বারের মতো স্বাধীনতা ঘোষিত হয়েছে, সেই নিউজের পরে আমি যখন এর আগে একটা পোস্ট করেছিলাম, এর পরে করেছিলাম একদল সুশীল সমাজ টাইপের একটা পোস্ট ছিল, যেটা কিনা আরেকজনের লেখা ছিল। আমার খুব পছন্দ হয়েছে লেখাটা, তো আমি ওইটা শেয়ার করেছি আমার হয়ে। তো যাই হোক, ওইটার মধ্যে বিভিন্ন রকমের আপনাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। তো লাস্ট পোস্টটা আমি করেছি 2-3 দিন আগে। তো আহ, কিছু প্রশ্নের উত্তর আমার মনে হচ্ছে ওকে ফাইন, এখন মাত্র জিনিসগুলো দেখেছে হয়তোবা, মানে আপনারা যে রিয়াকশনটা দিচ্ছেন আম, সেটাও আপনাদের মানে হঠাৎ করে কিছু দেখেছেন বা নতুন নতুন সব কিছুরই একটা ইয়ে থাকে, বাট 2-3 দিন যাওয়ার পরে এখনও যখন এসে কমেন্ট করেন, আপনি বিদেশে থাকেন, দেশের অবস্থা কি বুঝবেন, রাতে আতঙ্কে ঘুমাতে পারি না, ডাকাতের ভয়, ভাঙচুর, এই সেই। তো সবার প্রথমে বলে নেই, আম, ভাঙচুর করা, দেশের ক্ষতি হওয়া, এটা কোনো নর্মাল মস্তিষ্কের মানুষের কাম্য হতে পারে না। আর আহ, আপনার সামনে যদি একটা সুন্দর জিনিস এমনি ভেঙে যায়, ধরেন এটা সুন্দর একটা গ্লাস আছে, এই গ্লাসটা হয়তো আপনার প্রিন্ট পছন্দ না, কিচ্ছু পছন্দ না, বাট স্টিল এটা ঠাস করে কেউ ভেঙে ফেললো, আপনার মনে হবে ইস এত সুন্দর জিনিসটা, ভালো একটা জিনিস ছিল, এটাকে কেন ভেঙে ফেললো, যেটার সাথে আপনার কোনো অ্যাটাচমেন্ট নাই, আপনি ওটাকে চিনেনও না, জানেনও না, কিচ্ছু না, সেই ক্ষেত্রে আপনার খারাপ লাগবে। আর সেই জায়গায় বাংলাদেশের আম, শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, বা ওনার যেই ভাঙা হয়েছিল, এখন ভাঙা হচ্ছে কি না আমি জানি না, বাট যদি ভাঙা হয়ে থাকে, বাট যেটাই হবে, অবশ্যই সেটা খুবই নিন্দনীয় এবং একটা আহ, অপরাধমূলক একটা কাজ, যে ভাস্কর্য ভাঙা হচ্ছে বা দেশের আহ, স্বাধীনতার এত ইম্পর্ট্যান্ট একটা মানুষের আম, ভাস্কর্য ভাঙা হচ্ছে, সেটা অবশ্যই নিন্দনীয়। তো এখন আপনি যদি বলেন যে আপনি বিদেশে বসে থেকে কি জানেন, আপনার তো কোনো আইডিয়া নেই দেশ সম্পর্কে, এবার ওটা নিয়ে বলি। সেটা হচ্ছে, আমি খুব ফাস্ট আর কি আমার কথাগুলো বলার চেষ্টা করব। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা, যে আমার 14 গোষ্ঠী বাংলাদেশে থাকে। আমার মানে বিদেশে বলতে আমি শুধু একাই বিদেশে থাকি, আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, দেবর ননদ, আহ, আমার আত্মীয় স্বজন বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় আমার পরিচিত, মানে বিভিন্ন জেলায় জেলায় তারা আছে। সো আপনি জাস্ট যারা আমাকে বলতেছেন যে আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারছি না, আমরা আতঙ্কে, সো আপনি জাস্ট নিজেকে এই জায়গায় চিন্তা করেন যে আপনি শুধু একটা সেফ জায়গায় আছেন বা দেশের বাইরে আছেন। আপনি তো আমাকে বলছেন আমি দেশের বাইরে আছি, ওকে ফাইন, আপনি খুব সুন্দর সেফ দেশের বাইরে আছেন, আপনার পুরো পরিবার বাংলাদেশে, ঢাকায়, বা আপনি কন্টিনিউ শুনছেন তাদের কাছে যে আমাদের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ডাকাত ঢুকছে, এরকম। একটু আগে আমার ননদ আমাকে বলতেছিল যে ভাবি মিরপুরে এরকম ডাকাত আসছে নাকি, মাইকিং হয়েছে, রাতে মানুষজন, আমার শাশুড়ি বলতেছে সারা রাত ঘুমাতে পারি না, এই সেই। তো এগুলো কি টেনশনের কাজ, মানে টেনশন না, নাকি শুধু নিজেরটা চিন্তা করে আমি তো ঠিক মতো ঘুমাতে পারছি, এটাই এটাই শান্তি, মানে এটাকে আপনারা শান্তি হিসেবে জাস্টিফাই করেন? আর আপনার আত্মীয় স্বজন, আপনার যেখানে আপনার জন্ম, সেই সব মানুষজন বাইরে আছে, সেটা আপনার কাছে কিচ্ছু না। এটা যদি কিছু না হয়, তাহলে ভাই আপনি শান্তির মিনিং হয়তো বা বুঝেন না। তাইলে আপনাকে মানে যারা এটা বলছেন যে আপনি আরামে সুখে ঘুমাচ্ছেন, আমরা তো অনেক দুঃখে আছি, তাইলে বলবো যে মানে আল্লাহ করুক যে আপনি একাই যাতে বিদেশে যেতে পারেন বা শান্তিতে থাকতে পারেন, আর আপনি এই ফিলিংটা বুঝবেন যে ফ্যামিলি নিয়ে আতঙ্কে থাকার জিনিসটা কি। সরি, আমি হয়তো বা একটু রুড বা একটু রেইজ ভয়েসে কথা বলতেছি, বিকজ এই জিনিসটা মানে আমি প্রায়ই শুনতেছি এই এই আন্দোলনের পর থেকে, কোটা আন্দোলন দিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল তখন থেকে, যে দেশের বাইরে বসে এটা সহজ, এটা বলা সহজ, দেশের মধ্যেই
কত পার্সেন্ট মানুষ মানে অথেন্টিক নিউজটা পায় আমার কোনো আইডিয়া নেই, বিকজ বাংলাদেশের খবরের চ্যানেলগুলোতে কোনো অথেন্টিক নিউজ কখন দিত না। আমি আপনাদেরকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথাটা, যে দেশের বাইরে থেকে আমরা যতটুকু আপডেটেড ছিলাম বাংলাদেশের নিউজ সম্পর্কে, আমি একা আপডেটেড সেটা বলতেছি না, দেশের বাইরে যারা আছে আমি ওভারঅল সবার কথা বলতেছি, তারা যতটা আপডেটেড ছিল যখন বাংলাদেশে নেট বন্ধ ছিল, দেশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু মিলে এতটা আপডেটেড বাংলাদেশের সবাই থাকতে পারছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের খবর চ্যানেলগুলোতে সেরকমভাবে অথেন্টিক নিউজ দেওয়া হতো না। ইভেন এখনও ফেসবুকে যে সব আপনি ভালো নিউজ পাচ্ছেন বা সবই একদম রিয়েল নিউজ পাচ্ছেন এরকম না। ভিউয়ের জন্য অনেকে পুরানো নিউজ সামনে দিয়ে বলতেছে এটা এখন হয়েছে বা এরকম চলতেছে। তো এগুলো নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, কারণ আপনি যতটুকু দেখছেন তার বেসিসেই হয়তো আপনি আমাকে বলছেন, যে আমি মিডিয়াতে যা দেখি তা নিয়ে বলতেছি, সামনাসামনি কিছু আইডিয়া আমার নাই। সামনাসামনি আইডিয়া ডেফিনেটলি নাই, যতটুকু দেখতেছি তাই নিয়েই বলতেছি। বাট যতটুকু দেখতেছি এর মধ্যে নেগেটিভ যেমন আছে, পজিটিভও আছে। শুধু নেগেটিভ নিয়ে বলবো, পজিটিভ নিয়ে বলবো তা তো না। আপনি যদি পজিটিভিটি স্প্রেড করেন অবশ্যই আপনার লাইফে পজিটিভিটি আসবে। এখন আপনি বলতেছেন, আমাকে দুইজন লিখছে এরকম যে আপু বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী নিয়ে কিছু বলছো না। ডেফিনেটলি বাংলাদেশ ক্ষুদ্র সব হিন্দু মুসলিম অন্য মানে সব ধর্ম নিয়েই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই। কিন্তু এখন বলতে পারেন যে তাহলে কেন হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে বা এরকম হচ্ছে। এটা অবশ্যই খুবই খুবই ব্যথাজনক যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে, বাট সব জায়গায় ঘটছে এটা বললেও আমি বলবো ভুল। কি কোনো জায়গায় যদি অত্যাচার হচ্ছে, যেটা খুবই নিন্দনীয়, যেটা অবশ্যই মানে আমি যেটা দেখেছি, যখনই এই স্বাধীনতার ঘোষণাটা এসেছে, আমি জানি না ইন্ডিয়ান চ্যানেলগুলোতে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি কয়েকটা নিউজ দেখে আমার নিজেরই মনে হচ্ছিল যে শুধু নেগেটিভিটিটাই দেখানো হচ্ছে আর এত বাজেভাবে শো করা হচ্ছে। তো যাই হোক, প্রথম যখন স্বাধীনতার ঘোষণাটা আসে, সবার প্রথম অ্যাওয়ারনেস 2 ঘন্টা পরেই আমার মনে হয় না কেউ আর স্বাধীনতার যেই স্বাদ সেটা আর উপভোগ করতে পেরেছে। 2 ঘন্টা পর থেকেই প্রথম যেই এটা ছিল সেটা হচ্ছে যে আপনারা প্লিজ নিজেরা আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়ে নিজেদের এরিয়াটাকে সেফ রাখার চেষ্টা করেন, নিজেরা প্রথমে সাবধানে হন। এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ নতুন কোনো সরকার গঠন হয়নি। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, আপনারা প্লিজ নিজেদের ইয়েতে থাকেন। তারপর সেনাবাহিনীকে নামানো হয়েছে, এরকম যতটুকু সম্ভব। এখন আমি যদি দেখি যে সবাই মিলে বলছে যে হ্যাঁ ক্ষুদ্র নিগোষ্ঠীর উপরে আক্রমণ আসার আগেই বলছে যে আক্রমণ আসতে পারে, এখন এটা নতুন একটা হবে, সমস্যা তৈরি হবে, আপনারা প্লিজ এটা দেখেন। অনেক জায়গায় আমি দেখেছি মসজিদের সামনে মাদ্রাসার ছেলেরা পাহারা দিচ্ছে, মন্দিরের সামনে পাহারা দিচ্ছে। তো আমি যদি এটা দেখি আমার অবশ্যই ভালো লাগবে যে না কিছু একটা হচ্ছে। এখন কোনো জায়গায় যদি ভাঙচুর হয় সেটাও আমার কাছে খারাপ লাগবে, যে খারাপ মানে ভাঙচুর হচ্ছে, তার মানে সব জায়গায় ভাঙচুর হচ্ছে, সব জায়গায় এটা নিয়ে কিছু করা হচ্ছে না, এটা আমি মানতে পারছি না বা আমি মানবো না। এলনাজ উঠে গেছে, মানে উঠেই ছিল, বাট এখন হচ্ছে বিরক্ত করা শুরু করবে আর কি। সো আমি খুবই শর্টে কথা শেষ করব, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম। আরেকটা কোশ্চেন যেটা ছিল যে মানে আমার এখন ফেসবুকে ঢুকলে, এখন না মানে প্রথম দিকে শুরু, যেটা কিসের স্বাধীনতা, এটা কি স্বাধীনতা? সভ্যতা কোথায় গেল? গণভবন থেকে কেন জিনিসপত্র এরকম করে আনা হয়েছে, এরকম সেরকম। গণভবন থেকে যখন জিনিস আনা হয়েছে মানে হচ্ছিল স্বাধীনতা, মানে প্রথম যখন একদম স্বাধীনতার ঘোষণা, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়েছিল, তখন যেই নিউজটা আসার পরে মানুষজন যখন গণভবনে গিয়েছিল জিনিসপত্র নিয়ে বের হচ্ছে, ওই টাইমটাতে আমরাও টিভির সামনে ছিলাম। ওই রাত তো কেউই ঘুমায়নি। আমাদের এখানে নিউজটা এসেছে মনে হয় রাত 3টা 3:30টার দিকে, বাংলাদেশি টাইম যখন সরি 2:30 3টা, বাংলাদেশে যখন দুপুর 2টা 3টা বাজে, ওই টাইমটার কথা বলছি। তখন তো আমাদের এখানে ভোর 3টা 4টা। তো ওই রাত তো সারা রাত ঘুমাতেই পারিনি, ঘুমাইনি আর কি। এক্সাইটমেন্টও ছিল, একটা নার্ভাসনেস ছিল সারা দিন ধরে। তো এর আগেও তো কয়েকদিন ধরে মানে কন্টিনিউয়াস টেনশন যে কি হচ্ছে না হচ্ছে, কখন কি হবে। সো ওই জিনিসটা দেখে তখন আমারও মনে হচ্ছিল
তো পরে আমার হচ্ছে, আমি প্রথমেই বলি না, আমি এটা জাস্টিফিকেশন দিচ্ছি না যে এটা ঠিক হয়েছে বা এরকম। সো প্রথমে যখন আন্দোলনটা শুরু হয়েছিল বা যখন এই যে এক দফার কথাটা এসেছিল, তখন হচ্ছে শ্রীলঙ্কার এই মানে একটা ভিউ, মানে শ্রীলঙ্কার ব্যাপারগুলো নিয়ে ছিল যে শ্রীলঙ্কাতে এরকম গণভবনে ঢুকে প্রধানমন্ত্রীকে বের করে এনেছিল, তারপরে পদত্যাগ করাতে বাধ্য করেছিল এরকম। সো পরে যখন আমি ওই নিউজটা দেখলাম, এক্স্যাক্ট ওই জিনিসগুলোই বাংলাদেশের মানুষ করেছে। বিকজ এই যে শ্রীলঙ্কাতে পদত্যাগ করানো হয়েছিল, এই গণভবনে গিয়ে মানুষজন জিনিসপত্র নিয়ে এসেছিল, তারপরে জিমে গিয়ে জিম করছিল, পানিতে গোসল করছিল। সো এই জিনিসগুলো মানুষজন, যখন এই যে এক দফার কথা হয়েছিল, তখন শ্রীলঙ্কার কথাও অনেক বেশি আসছিল যে এরকমটাই হবে হয়তো আমাদের দেশে, এরকম একটা জিনিস। তো ওই তখন ওই ওই হুজুগে হয়তো বা বাংলাদেশ, আমাদের একটা ইয়ে আছে হুজুগে বাঙালি। সো ওই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল। সো ওইটাকেই আর কি ধরে যে এটা খুব মজার একটা জিনিস হবে, খুব ফানি একটা জিনিস হবে, আমরা এটা করব। সো তখন হচ্ছে এই জিনিসটা করা হয়েছিল। অ্যান্ড এটা করার পরে যখন এই জিনিসটা মানে স্টাবলিশ হয়েছে যে না, এটা খুবই ঘৃণ্যতম একটা কাজ হয়েছে, খারাপ একটা কাজ হয়েছে, মানুষ লজ্জাবোধ থেকেই জিনিসপত্র আবার ফেরত দিয়েছে। সব জিনিস ফেরত যায়নি, সব জিনিস অক্ষতভাবে যায়নি, এটা আমি বলবো না। বাট যদি 2% জিনিসও ঠিক মতো যায়, মানে লজ্জা থেকে মানুষ ফেরত দেয়, আর যারা ফেরত দেয়নি তারাও তো এই জিনিসটা জানলো যে এই জিনিসটা লজ্জার ছিল। সো উপলব্ধি হওয়াটা হচ্ছে মেইন। আর যদি বলেন যে জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে, মানে গণভবনের জিনিস, রাষ্ট্রীয় সম্পদ, এটা টাকা, চুরি জিনিস কি যায়? চুরি তো যে কোনো সময় যে কোনো ঘরেই হতে পারে, ডাকাতি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, সবই ক্ষতি। কিন্তু ক্ষতি থেকে কি শিখে মানুষজন যে লজ্জাটা পেলো বা জিনিস যে ফেরত দিল, স্টুডেন্টরা যে এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনারা ফেরত দিন, এরকম প্ল্যাকার্ড, এরকম ব্যানার নিয়ে দাঁড়িয়ে জিনিসপত্র ফেরত নিচ্ছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না? এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। গণভবনের জিনিস নেওয়া লজ্জার, এটা যদি বলেন লজ্জা পেয়ে জিনিস ফেরত দিয়ে ভুল বুঝতে পারা যায় অ্যাপ্রিসিয়েট করার মতো, এটাও আপনাকে বলতে হবে সাথে। সো আমি আসলে এই সব ডিসকাশনে যেতে চাই না, বিকজ আমি রাজনীতির বুঝি না কোনো দিন। আমার মনে পড়ে না আমার লাইফে, আমি তো এই যে সো কল্ড এখন জেনজি যেটাকে বলে, যে প্রাউড একটা জেনারেশন, যেটা নিয়ে আমরা সবাই প্রাউড ফিল করি। আই উইশ আমি 1 বছরের জন্য, মানে আমি দেখছিলাম যে জেনজিতে কারা পড়ে 1996 সাল থেকে 2016, আই গেস, মেবি, আমি এক্স্যাক্ট তারিখটা ইয়ে জানি, বাট 1996 সাল থেকে হচ্ছে জি বা জেড জেনারেশন সেটা। তো আমি 95 সালের 1 বছরের জন্য এই জেনারেশনে ঢুকতে পারি নাই মনে হয়। তো যাই হোক, এই জেনারেশনের এই প্রাউড জেনারেশনের এই চেঞ্জ দেখে আমি সত্যি সত্যি খুবই খুবই প্রাউড। রাজনীতি নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আমার লাইফে জন্ম তো 95-তে, যেটা বললাম, এই 2024 সাল পর্যন্ত আমি কোনোদিনও বাংলাদেশের কোনো খবর দেখি নাই। মানে থাকে না যে আজকের খবর এরকম খুব থাকে না, হাইপ করে নিউজ, আজকে এটা ধরা পড়েছে, বা চুরির কোনো খবর হয়তো বা 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে এরকম, বা আমার কোনো ইন্টারেস্টেডও ছিল না। আমি জানি না এই জেনারেশনেরও কোনো ইন্টারেস্ট হয়তো বা নেই। তবে পরিস্থিতির চাপে পড়ে মানে যারা প্র্যাকটিক্যাল লাইফে যেটা ফেস করছে সেটার প্রতিবাদে হয়তো বা তারা দাঁড়িয়েছিল। কিন্তু চুরি ডাকাতি, দেশে এই যে অরাজকতা, এটা নিয়েও ওরা যথেষ্ট কনসার্ন আমি বলবো। কারণ আপনারা রাস্তাঘাটে, ঢাকা শহরের রাস্তাঘাটে দেখলেই মানে জানতে পারবেন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্টুডেন্টরা। ইনশাল্লাহ বিগ বিগ চেঞ্জ সামনে আছে। আর যেটা বলবো যে এই যে ভাঙচুর, অরাজকতা, বিশৃঙ্খলা, আগুন লাগা, এই সেই, এগুলো এগুলো খুবই নিন্দনীয় একটা কাজ। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এটার একটা চেঞ্জ আসবে হয়তো বা কিছুদিন বিশৃঙ্খলা হবে। আপনারা 1971 সালের ইয়ে দেখলেও বুঝবেন, যখন 16 ডিসেম্বরে বিজয় ঘোষণা, মানে বিজয় দিবস হিসেবে ইয়ে করা হয়েছিল, তারপরেও একটা যে কোনো পরিবর্তন আসতে কিন্তু একটু টাইম লাগে, একটু সময় দিয়ে যেতে হয়। একদিনে তো পরিবর্তন সম্ভব না। একদিনে জিনিসপত্র নিয়ে গেছে, ফেরত দিতেও 2-3 দিন লাগবে, তো সেটা আপনাকে মানতে হবে। সো প্লিজ দয়া করে এই যে আপনি মনে হয় এই দলের দালাল, এই সেই, আপনি এটা নিয়ে কিছু বলছেন না, যেটা খারাপ সেটাকে খারাপ বলতেই হবে। আমার আমার বাবাও যদি কোনো জিনিস, মানে আমার বাবা মাও যদি কোনো জিনিস অন্যায় করে, তাকে আবার বলতে হবে যে এই জিনিসটা ঠিক হয়নি, হয়তো বা বলার টোনটা ডিফারেন্ট হবে, বাট ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। এটা আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনাকে বলতে হবে। আর যদি চোখ এরকম বন্ধ করে কিছু না দেখেন, যে না আমি তো কিছু দেখি নাই, মনে হয় কিছু হয় নাই, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা ডিফারেন্ট ক্যাটাগরির মানুষজন, সেটাকে নিয়ে আমি আর কিছু বলতে যাব না। বা আমি ওরকম না, চেষ্টা করি ওরকম না হতে, এটা বলবো।
তো প্লিজ এই যে দলের ট্যাগ লাগাবেন না। বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা চেঞ্জ আসবে, হয়তোবা আস্তে আস্তে আসবে। আর এই যে যেটা বলছেন যে ভাঙচুর বিশৃঙ্খলা, এটার জন্য মানে প্রথমেই সরকার এসে সব ঠিক করবে, এর থেকে পাড়াগতভাবে, এলাকাগতভাবে, মহল্লাগতভাবে সবাইকে একসাথে হয়ে জিনিসটাকে রুখতে হবে। সো আপনারা নিজেরাই দেখেছেন যে জনগণের পাওয়ার কতটা। এটা বাংলাদেশে পুরো পৃথিবীর ইতিহাসের এই 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 ঘটনাটা একটা নিরস্ত্র জনতা, অস্ত্রধারী বাহিনীর কাছে জিতে গেছে। সো এইটা তো একটা বড় এক্সাম্পল। সো মেইন হচ্ছে মানুষের একসাথে থেকে লড়াই করা। সো আপনার এলাকাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব থাকবে। আপনারা এলাকা ভিত্তিক যদি এখন সবাই মিলে করেন, যেটাই ওরা স্প্রেড করছে এখনকার স্টুডেন্টরা, এখনকার যারা উপদেষ্টা হিসেবে আসবে, বা ইনশাল্লাহ আমি খুবই খুবই হোপফুল আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিক, দোয়া তো সব সময় করি। অ্যান্ড আমি ভরসাও রাখি এখনকার এই জেনারেশনের উপরে, প্লাস এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত মানে হচ্ছে, আমি খুবই আশাবাদী যে খুবই শীঘ্রই একটা চেঞ্জ আসবে। বাট এর আগে আমি বলবো যে যারা এখন পর্যন্ত আমার ভিডিও, আমি জানি না যে কতটুকু কার কাছে পৌঁছাবে, বাট আমি বলবো যে যার যার জায়গা থেকে সে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করুন। আমি যদিও শুনতে পাচ্ছিলাম যে যেহেতু আমার শ্বশুরবাড়ি মিরপুরে, তারপরে আমাদের এলাকাতে এরকম শুনেছিলাম যে এলাকার সবাই মিলে হচ্ছে রাতের বেলা দলগতভাবে পাহারা দিচ্ছে। সো এরকম কিছু একটা আসলে অবশ্যই চেঞ্জ আসবে, আমি মনে করি ইনশাল্লাহ। আর প্লিজ কেউ ভুল বুঝবেন না এই জিনিসগুলো নিয়ে, যে আপনি ভাঙচুর নিয়ে কথা বলছেন না, শুধু ভালো মানে স্বাধীনতা, কিসের স্বাধীনতা, এই সেই, এগুলো খুবই মানে আমার কি মনে হয় জানেন, যে যারা এগুলো বলছেন যে এটা স্বাধীনতা না, এটা অসভ্যতা, এই সেই, এই চেঞ্জটা যখন হবে তখন না আপনারাই বলবেন যে এরকম একটা বাংলাদেশই দেখতে চেয়েছিলাম। সো আসেন সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশের প্ল্যান করি। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আর আপনারাও প্লিজ মনের মধ্যে মানে নেগেটিভিটি নিয়ে যে দেখব কি হবে, কি আর হবে, এই দেশ কোনো দিন উন্নত হবে না, এই জাত কখনো উন্নত হবে না, এই ধরনের কথা না বলে প্লিজ, যে যত 1% হলেও যদি এই জাতকে চেঞ্জ করার চেষ্টা করেন, আমি বিশ্বাস করি ঠিক হবে, পরিবর্তন আসবেই। তো এই আর কি। আমি জানি না সকালবেলা ঘুম থেকে উঠে আবল তাবল কি বলতেছি, মানে কমেন্টগুলো দেখে মনে হলো। আর কয়েকদিন থেকেই আমি এই যে মানে ব্যঙ্গাত্মক কথাবার্তা শুনতেছিলাম, বাংলাদেশ সভ্য না, বাংলাদেশের মানুষ সভ্য না। হ্যাঁ, সভ্য না, আমরা গরিব দেশ, গরিব দেশের মানুষ। সভ্যতা এখন আমাদেরকে সেভাবে মানে ছোঁয়নি হয়তোবা। সো মানে সভ্যতা শিখিনি বলে যে সভ্যতা শেখা যাবে না তা তো না। কাঁটা চামচ দিয়ে খেতে পারতাম না, হাত দিয়ে খেতাম, তাই বলে কি কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখিনি? শিখতে মানুষের তো শিখানোর চান্স দিতে হবে, শিখাতে কঠোরভাবে হলেও শিখাতে হবে, যেভাবে হোক শিখাতে হবে। তো এটাই বলবো। আর আরেকটা জিনিস আমি বলতে শেষে বলছি যে আগের সরকার অনেক উন্নত করে গেছে, সেগুলো নিয়ে কিছু বলেন না। একটা সরকার যখন গণতান্ত্রিক দেশে আসে, উন্নত করার ওথ নিয়েই সে আসে। তো সে তার দায়িত্ব পালন করেছে, সেটা অ্যাপ্রিসিয়েট করবো না এরকম তো না, কিন্তু দায়িত্ব পালন করেছে সেটা যেহেতু অ্যাপ্রিসিয়েট করেছি, স্বৈরাচারী হয়ে হত্যাকাণ্ড করেছে, যেটা নির্মম মানে জুলুম করেছে, যেটার কোনো বিচার পাওয়া যায়নি, সেটা নিয়ে বলবো না এরকম হওয়া যাবে না। যেটা ন্যায়, যেটা সঠিক, আপনি মেট্রো রেল একটা জড় বস্তু, সেটার কারণে মানুষের সুবিধা হয়েছে, সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। আর একটা মানুষ যে কোনো দিনও কোনো হাজার মাথা ফাটায় ফেললেও যে কখনো ফেরত আসবে না, সেটা সেই অপরাধ কি সেটা দিয়ে ক্ষমা হয়ে যাবে? অবশ্যই না। সো যেটা অপরাধের শাস্তি পেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর যেটা গুণ ভালো, সেটা অবশ্যই বলতে হবে, সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটাও নিয়ম। সো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমি আবারও বলছি সত্যি কথা, মানে যেটা একদম সত্যি, আমি রাজনীতির কিছুই বুঝি না। সাধারণ মানুষ হিসেবে যেটা দেখছি, যেটা ফেস করছি, সেরকম সিচুয়েশন নিয়েই কথা বলছি। আশা করছি আপনারা ভুল বুঝবেন না। আর এরপরেও যদি ভুল বুঝেন, এই ভিডিওর পরেও এরপরে আসলে ক্লারিফিকেশন দেওয়ার আর কিছু নেই আমার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার দেশে
প্রত্যেকটা মানুষের জন্য আমার অনেক দোয়ার ভালোবাসা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।